শেখ হাসিনার বিচারের কথা বলছে বাংলাদেশে অনেকেই, ডক্টর ইউনূস সরকারের মধ্য থেকে কিসের জন্য বিচার হবে? দারিদ্রতা দূর করেছি এই জন্য বিচার হবে, গরিবের পেটে ভাত দিয়েছি। একটি জিনিস বলছেন তিনি, ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। মানে যেই দায়টা দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, ভোটের অধিকার কেড়ে নেওয়া, তিনি বলছেন ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। আপনি কি বলবেন? মানুষের, জনগণের রাজনীতিক আপনি শুনেছেন, মানুষের কাছে দেখেছেন ভোটগুলো কেমন হয়েছে। আসলে ভোটের অধিকার কি আওয়ামী লীগ সরকার ফিরিয়ে দিয়েছে না কেড়ে নিয়েছে? বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাস যদি দেখে থাকেন তাহলে দেখবেন নির্বাচিত সরকারের প্রধান জাতির পিতাকে ৭৫-এ সামরিক অভ্যুত্থানে বিদেশি বিদেশি চক্রান্তে হত্যা করা হয়েছে। গণতন্ত্রের শেষ সময়ে কবর হয়েছে। পরবর্তীকালে জিয়াউর রহমান ক্ষমতা নেন এবং তিনিও ৮১ সনে তিনিও কিন্তু সামরিক বাহিনীর হাতে নিহত হয়েছেন। তৎপরবর্তীকালে জিয়া এরশাদ ক্ষমতা নেন, সেখানেও কিন্তু গণতন্ত্র ছিল না। পরবর্তীকালে এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থার, সঠিক গণতান্ত্রিক না হলেও আপেক্ষিক গণতান্ত্রিক অবস্থা বাংলাদেশে ফিরে আসে এবং বেশ কয়েকটি নির্বাচন হয় যেটি নিয়ে কিন্তু সমালোচনা কম রয়েছে। এবং সেই নির্বাচনটি, তিনটি ধারাবাহিক নির্বাচনের পরে চতুর্থ নির্বাচনটি, তৃতীয় নির্বাচনটি, দুটি নির্বাচনের পরে ৯১ এবং ৯৬-তে যেই ফেব্রুয়ারি নির্বাচনটি, একটি নির্বাচন হলো যেটি দেশের মানুষ গ্রহণ করলো না। পরবর্তীতে ৯৬-এর জুন এবং ২০০১ এবং ২০০৮-এর নির্বাচনটি গ্রহণযোগ্য বলে মানুষ মনে করে। সুতরাং গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ, শুধু গণতান্ত্রিক আন্দোলন নয়, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ গঠনে আওয়ামী লীগের ভূমিকাকে কেউ অস্বীকার করতে পারবে না। এমনকি স্বাধীনতা পূর্ব ভাষা আন্দোলন থেকে শুরু করে এবং স্বাধীনতা পরবর্তী যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে পর্যন্ত আপনি বলছিলেন, তারপর পরিবর্তিত পরিস্থিতির কারণে বিভিন্ন দল নির্বাচন, যেমন যেমন বিএনপি ৯৬ নির্বাচন করেছিল, জিয়া এরশাদ ৮৬-৮৮-তে নির্বাচন করেছিল, যেমন জিয়াউর রহমান ৭৯-তে নির্বাচন করেছিল। নির্বাচন সম্বন্ধে বিতর্কের উদ্ভব হয়েছে এবং অতিরিক্ত বিতর্ক হয়েছে এই নির্বাচনগুলোতে। আমরাও মনে করি যে বাংলাদেশে অবশ্যই একটি শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা গড়ে ওঠা দরকার, যার মাধ্যমে দেশের জনগণ অন্তত তাদের মনের মতো মানুষটিকে, তাদের পছন্দের মানুষটিকে বেছে নিতে পারবে। কিন্তু সেই অবস্থা আসলে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মধ্যে আছে কিনা সেটা বাংলাদেশের জনগণ নিয়ে, যে পাবলিক পারসেপশনের কথা বললেন, প্রমাণ করতে পারবেন কিনা জানি না, কিন্তু পারসেপশন একটি কিন্তু আছে। যেই কারণেই ছিল তত্ত্বাবধায়ক সরকার, তারপরে সেটাকে বাতিল করা কেন? মানে রাজনৈতিক দলের উপর এই ভরসাটা নাই, যেই যায় লঙ্কায় সেই হয়েছে রাবণ। এই জন্যই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা, যে যেন তারা একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে। সেই ব্যবস্থাটাকে এত আন্দোলনের পরেও আপনারা আমলেই নিলেন না। মনে করেন যে সেটি আসলে একটা ভুল জায়গা ছিল, আওয়ামী লীগ ভুল করেছে? ভুল শুদ্ধ বিচার করবে জনগণ এবং জনগণের উপরে ছেড়ে দেন, একটা জরিপ করেন। আমার ব্যক্তিগত মতামত, আমি একটা বললে আপনি সেটা শতভাগ ধরে নেবেন, সেটা ভুল হয়ে যাবে আমাদের জন্য। আপনি একটা জরিপ করেন আপনার পক্ষ থেকে এবং সেই জরিপের ফলাফলটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতে পারি। জি, আপনি কি মনে করেন, মানে জনগণের তো একটা মতামতের প্রতিফলন, আপনি বলছেন জনগণ বিচার করবে, একরকম বিচার তো জনগণ করলোই। আপনি কি মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, আপনি নিজেই বলছিলেন যে রাজনৈতিক দলগুলো, আমাদের সেই রাজনৈতিক দলগুলোর উপরে সেই মানে সেই ভূমিকা তারা পালন করতে পারে নাই, তাহলে সেই রাজনৈতিক দলগুলোর আপনি দেখেন রাজনৈতিক দলগুলোর সম্মেলনগুলো দেখে থাকেন, বাংলাদেশ আওয়ামী লীগ তবুও ৩ বছর পর পর, ৩.৫ বছর পর পর সম্মেলন করতো। বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো স্বাধীনতা পরবর্তীকালে, বিএনপির কথা ধরেন, ৪৩-৪৪ বছরের একটি দল, মাত্র সম্ভবত ৬ বার সম্মেলন করেছে তারা, এবং তারা কমিটি করেছে, এখনো তারা কমিটি করছে ঘর থেকে। সুতরাং বাংলাদেশের রাজনীতি, একটা রাজনীতিবিদ যে ক্ষমতায় যায় সেই রাবণ হয় কিনা জানি না, তবে যারা দল করেন তারা নিজেদেরকে আসলে জনগণের কথা চিন্তা করেন কিনা সেটাও বিবেচনা করে দেখতে হবে। করেন নিশ্চয়ই, তবে হয়তো আমরা বুঝতে পারি না, জনগণ বুঝতে পারে না। জি, আপনি মানে ওই প্রশ্নটা আপনি যদি বলেন, আপনি কি মনে করেন? আপনি একজন রাজনীতিক, আপনি জনগণ, আপনি জনগণের অংশ, আপনি একজন ভোটার। তত্ত্বাবধায়ক সরকার, আপনার কি মনে হয় সেটি আমাদের বাস্তবতা একটা কার্যকর, মানে একটা কার্যকর জিনিস, নাকি আপনারা যা করেছেন সেটি ঠিক? আমি মনে করি বাংলাদেশে একটি সঠিক শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা গড়ে ওঠা দরকার। পৃথিবীর, পাকিস্তান ছাড়া কিন্তু কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই। পৃথিবীর বিভিন্ন দেশের নির্বাচন সম্বন্ধে কিন্তু কোনো প্রশ্ন ওঠে না। আমরা যদি নিজেরা শক্তিশালী নেই, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলবো, এই যে 111-এর সরকার আসলো, 3 মাসের কথা বলে 2 বছর থাকে,
তারা আর্মি দিয়ে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীদের অত্যাচার করলো। পরবর্তীতে তারা এসকেপ রুট নিল। তারাও যে খুব একটা ভালো করেছে তাও কিন্তু না। আপনি 2001-এর কথা চিন্তা করে দেখেন, শপথ নিয়ে ফেরার আগেই কতজন সচিবকে পরিবর্তন করে দেওয়া হলো, রাজনৈতিকভাবে লন্ডভন্ড করে দেওয়া হলো কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য। সুতরাং প্রত্যেকটিরই সুবিধা অসুবিধা বিবেচনা করতে হবে, প্রত্যেকেরই কোনটাতে জনগণের জন্য সুবিধা। আপনার যদি শক্তিশালী একটা ব্যবস্থা থাকে তাহলে তো আপনাকে এই সিস্টেম নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। সেই ব্যবস্থা তো নাই, আপনাকে যেই ব্যবস্থা শুরু হয়ে গিয়েছিল 14, এবং 18, যে 24, ব্যবস্থা নাই মানে সরকার আমরা তো পরিবর্তনের কি কোনো সম্ভাবনা বা কোনো উপায় ছিল? কোনটা মানে কোন সরকার 14, 18, পরিবর্তন? 24 তিনটি নির্বাচন, এইরকম নির্বাচনে সরকার পরিবর্তনের কি কোনো মানে উপায় ছিল? সেটা অবশ্য বিরোধী দলকে জিজ্ঞেস করতে হবে, তারা কেন তাদের দায়িত্বটি পালন করেনি। যদি মনে করেন আওয়ামী লীগ সরকার জোর করে কিছু করার চেষ্টা করছে, কথার কথা ধরে নিলাম, তাহলে বিরোধী দলের তো একটা দায়িত্ব আছে। শুধু একটি দলের উপর চাপিয়ে দেওয়া তো সঠিক হবে বলে আমি মনে করি না। এবং আমরা এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, সব দোষ নন্দ ঘোষের উপর চাপানো হচ্ছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে এককভাবেই কোনো দলের উপর ভালো বা মন্দের দায়িত্ব চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না। হুম। ধন্যবাদ। জি, নিশ্চয়ই, নিশ্চয়ই, তা তো বটেই, সব দলের তো দায় আছেই। বিভিন্ন সময় বিভিন্ন দলের বিষয়ে অনেক সমালোচনাও হয়েছে, কিন্তু সেটি আসলে যে সরকারে যেহেতু আপনারা ছিলেন, সিদ্ধান্ত যেহেতু সরকার নিয়েছে, অতএব এই দায়িত্বটাও তো মানে সরকারের উপরেই বর্তাবে সাধারণভাবেই। সিদ্ধান্ত সরকার নিয়েছে বা সংসদে। খুব ছোট ছোট করে আর দু একটা জিনিস একটু জানি যে আপনারা কি আসলে বিবেচনা করেন? এতক্ষণ তো অনেক কথা হচ্ছিল, আইন আদালতে প্রমাণের কথা বলছেন, আপনাদের কি মনে হয় এই পরিণতির কারণ কি আওয়ামী লীগের? অবশ্যই আওয়ামী লীগ বিবেচনা করে দেখছে। আমরা জানতে পারি, আমরা অবশ্যই কয়েকটি কারণ দেখতে পাই, কিন্তু এর পেছনে আরো কারণ আছে কিনা সেটা অবশ্যই আওয়ামী লীগকে মূল্যায়ন করতে হবে। এবং যত দ্রুত আওয়ামী লীগ মূল্যায়ন করতে পারবে, পতন হয়েছে কোনো সন্দেহ নেই, হুম। ক্ষমতাচ্যুত হয়েছে কোনো সন্দেহ নেই, দেশ ছেড়েছি সকলেই, তাতেও কোনো সন্দেহ নেই। সুতরাং আওয়ামী লীগের মতো এরকম একটি ঐতিহ্যবাহী 75 বছরের দলের জন্য কেন এই পরিণত হলো, কোন কার ইঙ্গিতে হলো, কেন হলো, সেটা অবশ্যই আওয়ামী লীগের খতিয়ে দেখার দরকার আছে। এবং জনগণের মনের ভাষা বুঝে রাজনীতিতে টিকে থাকতে হলে কর্মপরিকল্পনা প্রণয়নের দরকার আছে বলে আমি মনে করি। আপনি কি মনে করেন আওয়ামী লীগের একটা দুঃখ প্রকাশ করা উচিত তাদের গণ অভ্যুত্থানকালীন সময় বা তার আগের যেই, সেখানে একটা দুঃখ প্রকাশ? কারণ বর্তমান রাজনীতিতে খুব আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ যদি দুঃখ প্রকাশ না করে, সরি না বলে, তাদের রাজনীতিতে আসার কোনো অধিকার নাই। বিচার প্রক্রিয়া তো আলাদা ব্যাপার, মানে সেটা তো চলবেই। আমি আসলে বাংলাদেশের রাজনীতিতে দুঃখ প্রকাশের ব্যক্তিগত মতামত দিচ্ছি, হুম। দুঃখ প্রকাশ দেখিনি আমি। এই দেখেন জামাতে ইসলাম, যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করলো, 30 লক্ষ শহীদদের রক্তে যাদের হাত রঞ্জিত, যারা 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের সাথে সরাসরি সম্পর্কিত, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে, তারা আজকে পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে নাই। বিএনপির সময় অনেক অঘটন ঘটেছে, অনেক আঘাত হয়েছে, বোমা হামলা হয়েছে, 21শে আগস্টের হত্যা হয়েছে, আহ জাহেল এরশাদের সময় লালদিঘি ময়দানে গুলি হয়েছে, মানুষ মারা গেছে। অগণতান্ত্রিক সরকার, সামরিক সরকাররা দায়িত্ব নিয়েছে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দিয়ে। আওয়ামী লীগের সরকারের সময় অনেক কিছু হয়েছে, আমি স্বীকার করি। সেগুলোর ব্যাপারে বাংলাদেশের একটি রাজনৈতিক দলও ক্ষমা চাওয়ার প্রয়োজন বোধ করেনি। আমাদের একজন বাহাউদ্দিন নাসিম বলেছেন, অপরাধ প্রমাণিত হলে ক্ষমা চাইব। যাই হোক, আমি তার মতামতকে, হয়তো পার্টির মতামত এটি, তো মতামতটাকে আমি তবুও বলি যে তবু ক্ষমা চাওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে তারা শুরু করেছেন। কিন্তু আজকে পর্যন্ত এর চেয়েও বেশি অপরাধ করে কেউ বাংলাদেশের রাজনীতিতে ক্ষমা চায় নাই। এর চেয়েও বেশি অপরাধ কার? মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামের। জামাতে ইসলামের কথা বলছেন? আপনি জানেন আমি কার কথা বলছি, আমি একটু আগে উচ্চারণ করেছি, জি, জি, আমি স্পষ্ট। স্পষ্টভাবে উচ্চারণ করি। জি, এটি বলছেন তাহলে ক্ষমা চাওয়ার সংস্কৃতি নেই, আপনারা সেই সংস্কৃতি অনুকরণ করেন নাকি নতুন সংস্কৃতিতে যান, সেটি দেখবার বিষয়। আলোচনা হচ্ছে ছাত্র সমন্বয়করা বারবার একটা দায় দিচ্ছে বিএনপির উপরে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, আলাপ আলোচনা পেছনে অনেক হচ্ছে। আসলে কি এরকম কোনো তথ্য আছে আপনার কাছে? জানেন এরকম কোনো আলোচনা হচ্ছে কিনা? আপনি আমাকে মনে হয় আওয়ামী লীগের নীতি নির্ধারক পর্যায়ের কাউকে ভাবছেন। আমি আসলে সামান্য একজন কর্মী, ওই আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়ার ক্ষমতা আমার নেই।
জি, মানে আপনি জানেন না। আপনি যখন আসলে আওয়ামী লীগের এমপি ছিলেন বা এমপি যখন ছিলেন না, তখনও যখন কথা হতো, তখন আসলে আওয়ামী লীগের বিষয়ে আপনাকে অনেক কিছুই জিজ্ঞাসা করতাম। আ একজন আওয়ামী লীগের একজন পরিচিত ও নেতা আপনি, মানুষ আপনাকে চেনে, জানে। সে কারণেই আপনার কাছে প্রশ্ন করা, এবং আপনি দায়িত্বশীলভাবে কথা বলতেন সবসময়। সেজন্যই এত প্রশ্ন করা। অনানুষ্ঠানিক আলোচনায় বিভিন্ন সময় যাদের সাথে কথা বলবার সুযোগ হয়েছে আওয়ামী লীগের, অনেকেই বলেছেন যে এই গণ অভ্যুত্থানে বিট্রিয়াল করেছে উত্তরপাড়ার কোনো অফিসার। এবং আমার অনুষ্ঠানেও একজন আওয়ামী লীগের সমর্থক, একজন ব্যারিস্টার, তিনি বলছিলেন, কর্মী, তিনি বলছিলেন যে আর্মি অফিসারদের দায় আছে। এরকম কিছু আপনার মনে হয় বা আপনি জানেন কি এই বিষয়ে, যে উত্তরপাড়ার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের কারণে? আপনি যদি আমার 2-3 মিনিট আগের কথাটি খেয়াল করে থাকেন তাহলে এই প্রশ্নটি করতেন না। আমি বলেছি আওয়ামী লীগের উচিত, বা আওয়ামী লীগ হয়তো বা চিন্তাও করছে, যে তাদের এই যে ক্ষমতাচ্যুত বা পতনের কারণটি কি বিশ্লেষণ করা এবং খুঁজে বের করা। এবং যতদিন পর্যন্ত খুঁজে বের করা না যাবে ততদিন পর্যন্ত কেউ কাউকে আসলে আমরা ব্লেম গেম খেলতে পারি, কিন্তু আসলে সঠিক খবরটি দিতে পারবো কিনা আমি জানি না। আমি চেষ্টা করি যে কথাগুলো আমি জানি সেগুলো বলার জন্য, এবং যেগুলো জানি না আমি গুজবে কান কম দেওয়ার চেষ্টা করি।